প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের কার্ণচক্র নিয়ে আলোচনা করব। কার্ণচক্রের একটা সিলিন্ডারের মধ্যে ধরে নেই, ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে এখন পিস্টন লাগানো একটি সিলিন্ডার, এর মধ্যে n মোল পরিমাণ গ্যাস আছে। তাহলে ঘর্ষণহীন পিস্টন লাগানো সিলিন্ডারের মধ্যে n মোল পরিমাণ গ্যাস আছে। আর কার্ণচক্রের 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে প্রথম পর্যায়ে বলতে পারি, প্রথম ধাপে সিলিন্ডারটিকে তাপ উৎসের উপর বসানো হয়। এটা তাপ উৎস চেম্বারের উপর বসানো হয়। তাহলে উৎসের তাপমাত্রা T1। তাহলে উৎসের উপর যদি বসানো হয় তাহলে সিলিন্ডারের মধ্যস্থ যে কার্যনির্বাহক বস্তু বা গ্যাস, সেটা তাপ গ্রহণ করে উৎস থেকে। কি পরিমাণ তাপ গ্রহণ করে? ধরে নিলাম যে উৎস থেকে Q1 পরিমাণ তাপ শোষণ করে, এবং তাপ শোষণ করে, যেহেতু গ্যাসীয় পদার্থ, যে অণুগুলা, গ্যাসের অণুগুলা, সেটা তাপ শোষণ করার ফলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, এবং গতিশক্তি বাড়লে তখন তারা পিস্টনের উপর চাপ প্রয়োগ করে এবং ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরে উঠে দেয়, অর্থাৎ গ্যাস প্রসারিত হয়। আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টাকে দেখাই, পিভি লেখচিত্র। তাহলে এদিকে হচ্ছে আয়তন নিলাম, ভি ভলিউম, আর এদিকে আমরা চাপ নিলাম, পি। তাহলে পিভি লেখচিত্র আমরা যদি অঙ্কন করি, তাহলে প্রাথমিক অবস্থায় ধরে নিই যে গ্যাসটা তাপ উৎসের উপর বসানোর আগে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস ছিল তার একটা চাপ ছিল, তার একটা আয়তন ছিল। তাহলে প্রাথমিক অবস্থা, ওই অবস্থানটাকে আমরা এ বিন্দু দিয়ে ডিনোট করতে পারি, এবং এ বিন্দুর স্থানাঙ্ক হবে P1 V1। আমরা ধরে নিলাম যে এই বরাবর চাপ P1, এই বরাবর আয়তন V1। তাহলে প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ P1, আয়তন V1। এরপরে গ্যাসের যে সিলিন্ডারটিকে আমরা তাপ উৎসের উপর, চেম্বারের উপর বসালাম। উৎস থেকে সে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করার ফলে অণুর গতিশক্তি বাড়বে, তারা পিস্টনকে ধাক্কা দিয়ে উপরে উঠাবে। তাহলে উপরে উঠালে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, তাহলে আয়তন বাড়বে। আবার আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। আয়তন যদি বাড়ে, চাপ কমবে, ভি সমানুপাতিক 1/T। আর এক্ষেত্রে যেহেতু উৎসের উপর বসানো হচ্ছে, তাহলে উৎস থেকে সে তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করে এক পর্যায়ে তাপমাত্রাটা উৎসের তাপমাত্রার সমান হয়ে যাবে। যখন উৎসের তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন সে আর তাপ গ্রহণ করবে না। তাহলে এক্ষেত্রে প্রক্রিয়াটা সমুষ্ণ প্রক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ উৎসের তাপমাত্রার সাথে একই যখন সমপর্যায়ে পৌঁছে যায়, তখন তার আয়তনটা বাড়তে থাকে, এবং আমরা ধরে নিই যে তার আয়তন বাড়তে বাড়তে এদিকে তো আয়তন বাড়বে, এই স্টেটে চলে আসলো। আমরা এটাকে বি বিন্দু দিয়ে লিখলাম, এবং বি বিন্দুতে আয়তন বাড়লো, আয়তন এখানে V2, এখানে চাপটাকে আমরা ধরে নিলাম P2, আর স্থানাঙ্ক হবে P2 V2। তাহলে এই যে AB, এটাকে যদি আমরা যোগ করি এই রেখাটা, তাহলে AB একটা রেখা পাই আমরা। তাহলে AB রেখাটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া সংঘটিত হলো, অর্থাৎ উৎসের তাপমাত্রার সাথে উষ্ণতা একই থাকবে। এক্ষেত্রে এ বিন্দুর তাপমাত্রা T1 এবং বি বিন্দুর তাপমাত্রাও T1। তাহলে এ থেকে যখন বিতে আসলো, তখন তার আয়তন বাড়লো। আয়তন বাড়ার কারণে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া ঘটলো, সেটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ। তাহলে এবি হচ্ছে সমুষ্ণ প্রসারণ বলতে পারি আমরা। এবং এবি ধাপে কার্যনির্বাহক বস্তু তাপ গ্রহণ করে, কত? Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। তাহলে খেয়াল করো, এবি ধাপে গ্যাস নিজেই কাজ করলো, অর্থাৎ গ্যাস নিজে ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরে উঠাই দিল, অর্থাৎ গ্যাস দ্বারা কাজ, বা গ্যাসটাকে আমরা যদি সিস্টেম বলি, সিস্টেম দ্বারা কাজ। গত ক্লাসে আমরা বলেছি যে সিস্টেম দ্বারা কাজ ধনাত্মক, আর সিস্টেমের উপর কাজ ঋণাত্মক।
তাহলে কৃতকাজের সমীকরণ আমরা জানি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। আমরা যদি এ থেকে বিতে আসতে মোট কাজ আমরা W1 ধরি, তাহলে টোটাল কাজ হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইন্টিগ্রেশন অফ পিডিবি। তাহলে টোটাল কাজ আমরা যদি W1 দিয়ে লিখি, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ। এখন সমষ্টি প্রক্রিয়া আমরা সূত্র জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে পি এর জায়গায় যদি আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পি ইজ ইকুয়াল টু হবে এনআরটি বাই ভি ডিবি। তাহলে আমার আয়তনের চেঞ্জটা হচ্ছে B1 থেকে, যেহেতু এখানে ডেরিভেটিভ অংশ হচ্ছে আয়তন, ডি সংযুক্ত রাশি যেটা থাকবে তার লিমিট বসবে। তাহলে ভি এর লিমিট হচ্ছে V1 থেকে V2 তে চেঞ্জ হলো। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে, স্টার্টিংয়ে আমার ভলিউম ছিল V1, ভি বিন্দুতে ভলিউম হচ্ছে V2। তাহলে এখানে ডেরিভেটিভ অংশটা ইন্টিগ্রেট হবে। তাহলে আমরা এনআরটিকে বাইরে নিয়ে আসি, ডিভি বাই ভি V1 টু V2। হিয়ার এনআরটি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এরকম একটু ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু লন এক্স, ln লন। তাহলে ln V1 টু V2। তাহলে এনআরটি, এখানে টি বলতে আমাকে বোঝানো হচ্ছে এই ধাপের তাপমাত্রা। তাহলে এই ধাপের তাপমাত্রা হচ্ছে T1, তাহলে nRT1 দিতে পারি, nRT1 লন V2 মাইনাস লন V1। তাহলে এই যে ভি এর পরিবর্তে একবার আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট, তাহলে nRT1 লন V2 বাই V1। এটাকে আমরা W1 দিয়ে যদি ডিনোট করি, এই বিধাপে কাজ W1। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র হচ্ছে এটা। আমরা যদি কোনো প্রশ্নের সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করতে বলা হয়, তাহলে আমরা সূত্র দিব W1 ইজ ইকুয়াল টু nRT1 লন V2 বাই V1। এখানে V2 হচ্ছে চূড়ান্ত আয়তন, V1 হচ্ছে আদি আয়তন। আশা করছি তোমরা সূত্রটা খেয়াল রাখবে। এখন আমরা পরবর্তী স্টেজে যাই। পরের ধাপে প্রথম ধাপে আমরা আরেকটু কাজ করে নিই। প্রথম ধাপে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এখানে এন্ট্রপির পরিবর্তন আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব। এন্ট্রপির পরিবর্তন, এটাকে যদি আমরা DS1 ধরি, তাহলে কিউ বাই টি এর রেশিওটা হচ্ছে এন্ট্রপি, কিউ বাই টি। তাহলে প্রথম ধাপে তাপ হচ্ছে গৃহীত তাপ Q1, তাপমাত্রা হচ্ছে T1। তাহলে এন্ট্রপির পরিবর্তনটা হবে DS1 ইজ ইকুয়াল টু Q1 বাই T1। তাহলে আমরা কৃতকাজ পেয়েছি, কৃতকাজ W1 প্রথম ধাপে, W1টা পজিটিভ যেহেতু সিস্টেম দ্বারা কাজ, এবং কাজের ফর্মুলাটা আমরা বের করছি nRT1 লন V2 বাই V1। সিমিলারলি এন্ট্রপির পরিবর্তন হবে DS1 Q1 বাই T1। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে উৎস থেকে সরিয়ে সিলিন্ডারটিকে অন্তরক চেম্বারের উপর বসানো হয়, ইনসুলেটরের উপর বসানো হয়, ইনসুলেটর চেম্বার। ইনসুলেটরের উপর বসানো হয় মানে হচ্ছে ইনসুলেটর যে জিনিসটা সেটা হচ্ছে তাপ গ্রহণও করবে না, তাপ বর্জনও করবে না। তাহলে এই অবস্থা যেহেতু অন্তরক তাপ নেবে না, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ধাপে যদি আমরা সিলিন্ডারটিকে উপরে বসাই, পিস্টনটি কিন্তু উপরে ওঠার একটা টেন্ডেন্সি ছিল। প্রথম ধাপে পিস্টনটি উপরে উঠতেছিল, কারণ হচ্ছে সে উৎস থেকে তাপ গ্রহণ করে গ্যাসটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরে উঠাচ্ছে, আয়তন বাড়তেছে। তাহলে আমরা দ্বিতীয় স্টেটে যখন এটাকে অন্তরক চেম্বারের উপর বসালাম, তখন এই যে উপরে ওঠার যে টেন্ডেন্সি, এটাকে বলা হয় গতি জড়তা। তার যে পিস্টনটা উপরে ওঠার টেন্ডেন্সিটা কিন্তু রয়ে গেল, গতি জড়তা, গতিশীল অবস্থা ছিল। তাহলে আমরা স্টেট চেঞ্জ করলাম, তাকে তাপ উৎস চেম্বার থেকে সরিয়ে অন্তরক চেম্বারের উপর নিলাম, কিন্তু পিস্টন উপরে ওঠার টেন্ডেন্সিটা রয়ে গেল। অর্থাৎ আমরা যদি অন্তরক চেম্বারে বসাই, সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে, তবে ওই বৃদ্ধিটা আগের মতো নয়, সামান্য পরিমাণে আয়তন বাড়বে। আমরা যদি আয়তনটাকে একটু বাড়াই, যদি সি বিন্দু,
তাহলে P3 V3, তাহলে এ বরাবর ভলিউম V3, এবার চাপটাকে আমরা ধরে নিলাম P3। তাহলে এই যে রেখাটা এটা কিন্তু একটু খাড়া, তাহলে এখানে রুদ্ধতাপীয় লেখাটা সমষ্ণ লেখাটা একটু হেলানো, রুদ্ধতাপীয় লেখাটা একটু খাড়া। কতটুকু খাড়া এটা হচ্ছে একটা প্রশ্ন আসে। রুদ্ধতাপীয় লেখার সমষ্ণ লেখা অপেক্ষা গামা গুণ খাড়া, এটা একটু মনে রাখবেন। রুদ্ধতাপীয় লেখা সমষ্ণ লেখা অপেক্ষা গামা গুণ খাড়া, এটা আমাদের অন্য একটা আলোচনার বিষয়, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা চক্রটা শেষ করে নিই। তাহলে বিসি ধাপে বিবিন্দুতে আমার টেম্পারেচার ছিল T1, যখন আয়তন আরো বাড়লো, আমরা জানি আয়তন বাড়লে গ্যাস তার অন্তঃস্থ শক্তির বিনিময়ে কাজটা করলো, এক্ষেত্রে অন্তঃ শক্তির বিনিময়ে কাজ করার ফলে তার ইন্টারনাল এনার্জি লস হলো। ইন্টারনাল এনার্জি লস হওয়া মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে তার তাপমাত্রা T1 থেকে যখন সি বিন্দুতে আসলো তখন তাপমাত্রা T2 হলো। তাহলে এই ধাপে গ্যাস কিন্তু তাপের সোর্সের সাথে কোনো কানেক্ট নাই, তাহলে সে তাপের আদান প্রদান করতে পারে না, অর্থাৎ প্রক্রিয়াটা আইসোলেটেড হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ায় বিসি ধাপে, বিসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে বিসি ধাপে সে তাপের গ্রহণ বা বর্জন নেই। তাহলে বিসি ধাপে আমার ডিকিউ ইজ ইকুয়াল টু 0, যেহেতু তাপের গ্রহণ বর্জন নাই, অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ হিসাব করব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ W2 is equal to integration of PdV, V2 থেকে V3 তে গেল। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি PV গামা is equal to constant, আমরা PV গামা is equal to কনস্ট্যান্টটাকে কে ধরে নিলাম। তাহলে PV গামা P is equal to K by V গামা হবে dV, V2 V3। তাহলে আমরা পাচ্ছি K V ইনভার্স গামা dV, V2 V3 equal to K ইন্টিগ্রেশন অফ x to the power n dx। তোমরা আশা করছি সূত্রটা জানো। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x to the power n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1। তাহলে v মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1, আমরা লিমিট বসালাম v2 v3। তাহলে k বাই 1 মাইনাস গামা এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে আপার লিমিট যদি বসে v3 1 মাইনাস গামা মাইনাস v2 1 মাইনাস গামা। এরপরে 1 বাই 1 মাইনাস গামা কেটা গুণ করে দিলাম, k v3 1 মাইনাস গামা k v2 1 মাইনাস গামা। আমরা বাকিটা এই অংশে করি। ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস গামা। এখন দেখো PV গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কে ধরছি আমরা। তাহলে আমরা এখানে P1 V1 গামা, P2 V2 গামা, P3 V3 গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ সবার ভ্যালুই কে এর সমান। তাহলে এখানে আমরা এই কে যেহেতু V3 এর সাথে, তাহলে আমরা এই কে এর পরিবর্তে P3 V3 গামা লিখতে পারি, V3 1 মাইনাস গামা। আর এই কেটা হচ্ছে V2 এর সাথে, সো আমরা P2 V2 গামা লিখতে পারি, V2 1 মাইনাস গামা। আমরা পাচ্ছি গামা V3 যদি আমরা অ্যাড করে নিই তাহলে আমরা পাচ্ছি P3 V3 মাইনাস P2 V2। তাহলে এখন দেখো 1 বাই 1 মাইনাস গামা, अगेन PV is equal to nRT। PV is equal to যদি nRT হয় তাহলে P3 B3 is equal to, দেখো এখানে A স্টেটের টেম্পারেচার আমরা ধরে নিয়েছি T2, তাহলে nR T2 আর P2 V2 is equal to হবে nR, যেহেতু ভ্যারিয়েবল রাশি হচ্ছে এখানে T টেম্পারেচার, এই ধাপে B তে টেম্পারেচার হচ্ছে T1, তাহলে আমরা লিখতে পারি nR T2 মাইনাস nR T1।
তাহলে এনআর যদি আমরা কমন নিয়ে ফেলি, এনআর বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে আমরা যদি মাইনাস নিই গামা মাইনাস 1, এখানে T2 মাইনাস T1, মাইনাসটা গুণ করে দিলে এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2 W ইজ ইকুয়াল টু। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের ফর্মুলা। যদি কোনো প্রশ্নে মানে চক্র ছাড়াও কোনো প্রশ্নে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এন হচ্ছে মোল সংখ্যা, T1 ইনিশিয়াল টেম্পারেচার, T2 হচ্ছে আমার ফাইনাল টেম্পারেচার। তাহলে আমরা দ্বিতীয় ধাপ কমপ্লিট করলাম। তাহলে দ্বিতীয় ধাপে খেয়াল করো যে কৃতকাজ, দ্বিতীয় ধাপে কৃতকাজটাও কিন্তু ধনাত্মক, কারণ দ্বিতীয় ধাপে গ্যাস প্রসারিত হলো। প্রসারণের ক্ষেত্রে কাজ ধনাত্মক, আর সংকোচনের ক্ষেত্রে কন্ট্রাকশন যখন হবে তখন গ্যাসের উপর কাজ অর্থাৎ সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, সেক্ষেত্রে কাজটা হবে ঋণাত্মক। তাহলে আমরা তৃতীয় ধাপে যাব। আর দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন DS2 ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে কিউ এর ডিকিউ ইজ ইকুয়াল টু 0। এন্ট্রপির সূত্র আমরা দুইভাবে লিখতে পারি, অর্থাৎ কিউ বাই টি হচ্ছে এন্ট্রপি, অথবা অ্যাগেইন এন্ট্রপির পরিবর্তনকে আমরা লিখতে পারি ডিকিউ বাই টি। এন্ট্রপি হচ্ছে ডিএস দিয়ে লিখলে কিউ বাই টি, আর এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ এখানে 0, সো ডিএস ইজ ইকুয়াল টু 0, তাহলে DS2 0। দ্বিতীয় ধাপে তাপের আদান প্রদান নেই। আবার তৃতীয় ধাপে যদি আমরা যাই, তৃতীয় ধাপে তাপ গ্রাহকের উপর বসানো হয়। তাহলে তৃতীয় ধাপে যদি আমরা গ্রাহকের উপর বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি পিস্টনের উপর চাপ প্রয়োগ করি, অর্থাৎ তাহলে গ্যাসটার আয়তনটা কমবে এবং সেক্ষেত্রে সেটা গ্রাহকে তাপ ছাড়বে। তাহলে আমরা তৃতীয় ধাপে তাপ গ্রাহকের উপর বসানো হলে তার ভলিউম কমবে, আয়তন কমবে। তাহলে আয়তন কমে এইদিকে চলে আসবে, এদিকে তো আয়তন বাড়তেছে, এদিকে চলে আসবে। আমরা ধরে নিই যে আয়তন কমে এ স্টেটে চলে আসলো ডি বিন্দুতে, তাহলে এটা স্থানাঙ্ক আমরা ধরে নিলাম P4 V4, এবার আবার V4 P4। তাহলে এই রেখাটা আমরা যদি যোগ করি, তাহলে এই সিডি রেখা দ্বারা প্রকাশ করা হয়, এবং সিডি ধাপে এটা গ্রাহকের তাপমাত্রা ছাড়ে এবং এক পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা সমান হয়ে যায়। যেহেতু আমরা চাপ প্রয়োগ করতেছি পিস্টনের উপর, তাহলে সেক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি বাড়তেছে, বাট সেটা আবার তাপ ছাড়তেছে, তাপ ছেড়ে সে বরাবরই গ্রাহকের তাপমাত্রা সমান হচ্ছে, অর্থাৎ সি এর টেম্পারেচার এবং ডি এর টেম্পারেচার একই হবে এবং প্রক্রিয়াটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা তাপমাত্রা বাড়তো যদি আমরা তাকে গ্রাহকের উপর না বসাতাম। এক্ষেত্রে পিস্টনের উপর চাপ প্রয়োগ করলে তার আমরা বাহ্যিক বল দ্বারা কাজ করলাম, সেক্ষেত্রে গ্যাসের অন্তস্থ শক্তি বাড়বে, ইন্টারনাল এনার্জি বাড়বে এবং সে তাপ ছেড়ে আবার ওই গ্রাহকের তাপমাত্রা সমান হয়ে যাবে, অর্থাৎ ডি এর টেম্পারেচার হচ্ছে T2। তাহলে এই ধাপে কৃতকাজ W3 যদি আমরা লিখি, তাহলে W3টা হবে ঋণাত্মক, নেগেটিভ ওয়ার্ক, কারণ সেক্ষেত্রে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। আর এন্ট্রপির পরিবর্তন DS2 ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে সে Q2 তাপ বর্জন করে, তাহলে বর্জিত তাপ ঋণাত্মক মাইনাস Q2 বাই T2 আমরা পেলাম। এখন যদি আমরা কৃতকাজ বের করি W3, তাহলে এখানে কৃতকাজটা ঋণাত্মক। তাহলে আমরা প্রথম ধাপে সূত্র পেয়েছিলাম W ইজ ইকুয়াল টু nRT ln V2 বাই V1। তাহলে এখানেও একই রকম সূত্র হবে, বাট মাইনাস হবে। তাহলে এখানে হবে nRT2 ln, তাহলে এখানে ফাইনাল টেম্পারেচারটা উপরে ছিল, এখানে ফাইনাল টেম্পারেচার হচ্ছে V4 বাই V3। তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করি, এভাবেও লেখা যায় সূত্রটা, মাইনাস nRT2 ln V4 বাই V3, বা চেঞ্জ করলে আমরা এভাবে লিখতে পারি nRT2 ln V3 বাই V4, এটা ঘুরে যাবে। তাহলে ওই অনুরূপভাবে আমরা এভাবে কাজের ফর্মুলাটা লিখতে হবে যদি প্রয়োজন হয় আমাদের। আবার চতুর্থ ধাপে যদি আমরা যাই, চতুর্থ ধাপে আবার তাপ অন্তরক চেম্বারের উপর বসানো হয়, মানে অন্তরক চেম্বারের উপর বসিয়ে আবার পিস্টনের উপর আমরা চাপ প্রয়োগ করব। তাহলে অন্তরক চেম্বারের উপর বসিয়ে পিস্টনের উপর চাপ প্রয়োগ করে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়, মানে ইনিশিয়াল ভলিউম এবং প্রেসারে চলে যায়।
তাহলে এই ধাপে সে চাপ প্রয়োগ করলে অন্তঃস্থ শক্তি বাড়ে এবং আগের আয়তনে চলে যায় এবং একইভাবে গ্যাসটা তার আগের টেম্পারেচার ফিরে পায়। তাহলে এক্ষেত্রে চতুর্থ ধাপে কৃত কাজ হবে ঋণাত্মক। এন্ট্রপির পরিবর্তন DS40, কারণ DQ 0, যেহেতু আইসোলেট করা হলো, ইনসুলেটরের উপর বসানো হলো, তারপরে আদান প্রদান নাই। আবার কৃতকাজ W4 যদি আমরা ধরি, আগেরটা ছিল এই ধাপে কৃতকাজ ছিল W=NR/Γ-1 T1 - T2। সিমিলারলি এটাই হবে NR বাই, এখানে একটা মাইনাস সাইন হবে বিকজ কৃতকাজ ঋণাত্মক। NR/Γ-1 আগে ছিল ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তাহলে এখানে ইনিশিয়াল হচ্ছে আমার T2, ফাইনাল হচ্ছে T1, তাহলে T2 - T1 আমরা যদি ঘুরিয়ে নিই, মাইনাসটা অ্যাড করি, তাহলে T1 - T2 একই ফর্মুলাই আসে। এখন খেয়াল করো, আমরা 4 ধাপে কৃতকাজ পেয়ে গেলাম। তাহলে পূর্ণ চক্র, টোটাল একটা চক্র কমপ্লিট হলো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে এই যে একটা টোটাল সাইকেল কমপ্লিট হলো, এই সাইকেলটা হচ্ছে কার্নোট সাইকেল। তাহলে মোট কৃতকাজ W=W1 W2, 3 নম্বর কাজটা ঋণাত্মক, সিবি ধাপের সংকোচক, 4 নম্বরও ঋণাত্মক। এটা একটা ফর্মুলা, সূত্র। এই সূত্র প্রয়োগ করে তোমাদেরকে ম্যাথ করতে হবে। তারপরে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন পূর্ণ চক্রে। তাহলে DS1 DS2 DS3 DS4, 4টা এন্ট্রপি ছিল। প্রথমটা ছিল Q1/T1, দ্বিতীয়টা 0, তৃতীয়টা ছিল -Q2/T2, চতুর্থটা আবার 0। সো Q1/T1 Q2/T2 পূর্ণচক্রের মোট এন্ট্রপির সূত্র এটা। এখন পূর্ণচক্রে যদি DS 0 হয়, পূর্ণচক্রে DS=0 আসলে প্রক্রিয়াটি হবে প্রত্যাগামী। প্রত্যাগামী মানে হচ্ছে বা প্রত্যাবর্তী, মানে আগের অবস্থানে ফিরে আসা। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোট এন্ট্রপির পরিবর্তন DS=0, কারণ হচ্ছে এটি পূর্বের অবস্থানে ফিরে আসে। যদি কোনো প্রক্রিয়া পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারি প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে DS যদি আমরা 0 বসাই, DS=আমরা পেয়েছি Q1/T1 Q2/T2, তাহলে DS 0। সো আমরা পাচ্ছি Q1/T1 Q2/T2। এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার শর্ত। যদি প্রশ্ন বলে যে ইঞ্জিনটি প্রত্যাগামী কিনা, তাহলে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করতে পারি। Q1/T1 এবং Q2/T2 এর রেশিও যদি সমান আসে, অথবা DS যদি 0 হয়, তাহলে প্রক্রিয়াটি প্রত্যাগামী বা ইঞ্জিনটি হবে আদর্শ ইঞ্জিন। ইঞ্জিনটি আদর্শ ইঞ্জিন হবে। তাহলে DS 0 দেখলে আমরা ওই প্রসেসটা কমপ্লিট করে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যেটা প্রত্যাগামী কিনা বা আদর্শ ইঞ্জিন কিনা। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। এখানে আরেকটা বিষয় দেখবে, সংকোচন বা প্রসারণের অনুপাত। এটাকে আমরা লিখতে পারি সংকোচন বা প্রসারণের অনুপাত। যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা ধরবো V1 অনুপাত V2। সংকোচন বা প্রসারণের অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে V1 সংকোচন বা প্রসারণ, এটা আমরা V1 অনুপাত V2 দিয়ে লিখতে পারি। এই টাইপের একটা ম্যাথ যদি আমরা দেখি, একটা কার্নোট চক্র দেওয়া আছে। A B C D, T1 30 ডিগ্রি সেলসিয়াস, T2 30
তাহলে এখানে দেওয়া আছে এটা ভলিউম, এটা প্রেসার, প্রতি চক্রে সংকোচন বা প্রসারণের অনুপাত ওয়ান ইস টু টু। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে থ্রি মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে চক্রটি এবি ধাপে কৃতকাজ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন লিখতে পারি উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হবে কিনা যাচাই করো, গাণিতিকভাবে যাচাই করো যেভাবে দেওয়া থাকে প্রশ্নে। তাহলে এখানে দেখো একটা চক্র দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, এবি ধাপে কৃতকাজ বের করতে বলা হলো। তাহলে কৃতকাজের ফর্মুলা এবি ধাপে আমরা অলরেডি কৃতকাজের ফর্মুলা শিখছি আজকে। আবার এখানে সংকোচন বা প্রসারণের অনুপাত, এটাকে আমরা বলছি যে যেহেতু 1:2, তাহলে সংকোচন বা প্রসারণের অনুপাতটাকে আমরা বলছি V1 অনুপাত V2 দিয়ে লিখতে। যেহেতু ইনিশিয়ালটা হচ্ছে, পরেরটা হচ্ছে প্রসারণ, তাহলে পরেরটাকে আমরা V1 অনুপাত V2 যদি লিখি 1:2, তাহলে V1/V2 ইজ ইকুয়াল টু হাফ। যেহেতু প্রথম ধাপে পরে V1 এর পরে V2 তে গেলে প্রসারণ হয় আয়তন, তাহলে V1 অনুপাত V2। তাহলে কৃতকাজ আমরা জানি এবি ধাপের কাজ, এবি হচ্ছে সমস্ত প্রসারণ, তাহলে এবি ধাপে কৃতকাজ W ইজ ইকুয়াল টু nRT ln V2/V1। তাহলে এখানে T বলতে T1, তাহলে n হচ্ছে 3 মোল, প্রশ্নে দেওয়া আছে R হচ্ছে 8.314, T1 হচ্ছে আমরা এটাকে ক্যালভিনে নিয়ে যাব। T1 সমান হবে 30 প্লাস 273 303 কেলভিন লন V2/V1। তাহলে V1 অনুপাত V2 ছিল V1/V2 হাফ, তাহলে এটা হবে 2/1, দ্যাট মিনস 2। তাহলে লন 2 ক্যালকুলেটরে লন প্রেস করবে, এরপরে 8.314 টাইমস 303 টাইমস 3, তাহলে 5238.40 জুল। তাহলে এবি ধাপে কৃতকাজ আমরা পেয়ে গেলাম। এখন পরবর্তী স্টেজে হচ্ছে আমার দক্ষতা বের করতে হবে। তাহলে দক্ষতা বের করতে গেলে আমার T1 দেওয়া আছে, T2 লাগবে। এখন দেখো T1 T2 কোথায় আছে, এই ধাপটা এবি সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানের টেম্পারেচার আর এখানের টেম্পারেচার সেম। আবার বিসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এই ধাপের টেম্পারেচার হচ্ছে সরি এখানে T1, এই ধাপে টেম্পারেচার হবে T2, যেহেতু এই স্টেটে গেলে তার টেম্পারেচার চেঞ্জ হয়। আবার এই ধাপের টেম্পারেচার যেহেতু সমষ্ণ T2, তাহলে এই চারটা পয়েন্টের তাপমাত্রা জানাটা গুরুত্বপূর্ণ। এ বিন্দুর তাপমাত্রা T1, বি বিন্দুর তাপমাত্রা T1, সিতে তাপমাত্রা T2, ডিতে তাপমাত্রা T2। আবার তো এখানে একই আগের জায়গায় চলে আসলাম। তাহলে এখানে টেম্পারেচারের চেঞ্জ আছে শুধু বিসি ধাপে এবং ডিএ ধাপে, রুদ্ধতাপীয় প্রসেস যেটাতে। তাহলে এই ধাপে আমরা বিসি ধাপের প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এক্ষেত্রে রুদ্ধতাপের সূত্র দিতে হবে। আর আমরা জানি রুদ্ধতাপের সূত্র হচ্ছে গামা যুক্ত সূত্র দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি T1 V1 গামা মাইনাস 1 T2 V2 T1/T2 V2/V1 হোল গামা মাইনাস 1। যেহেতু আমি T2 বের করবো, তাহলে T2/T1 V1/V2 হোল গামা মাইনাস 1। তাহলে T1/303 V1/V2 মানে হাফ। যেহেতু দ্বিপরমাণু গ্যাস প্রশ্ন বলা ছিল, তাহলে গামা আমরা জানি দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.40, তাহলে 0.5 to the power 0.4 টাইমস 303, তাহলে T2 আমরা পাচ্ছি 229.63 কেলভিন। এখন আমরা দেখব যে তার দক্ষতা কত। দক্ষতা আমরা
eta is equal to 1 minus T2 by T1 into 100%. And 1 minus 229.63 divided by 303 into 100%. Divide 303 times 100. That is 70. 229.63 divided 303. আচ্ছা 1 মাইনাস আনসার তাহলে আসছে 24.21%। তাহলে ইঞ্জিনের দক্ষতা 33% আসে না, তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হবে না, এর কম, যেহেতু 24%। এইভাবে তোমরা প্রশ্নগুলো সমাধান করবে এবং বোর্ডের যে সৃজনশীলগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবে। আমি পরবর্তী ক্লাসে আরও দু একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। তো তোমরা পড়াশোনার সাথেই থাকবেন, ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।